7 বলে 1 ওভার। নয়তো আমি ব্যাট দিব না। নো মিন্স নো। হুহ। তুরের কথা শুনে ক্যাথি ঠোঁট কামড়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ছোটবেলা থেকে এই অবধি যতটুকু তুরকে চিনেছে তাতে করে ক্যাথি ভালো করে জানে, এই মেয়েকে বুঝানো আর ছাগলকে 6 ঋতুর মান শেখানোর চেষ্টা করা একই কথা। স্টেলা মুখ ফুলিয়ে বল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই বুঝি কেঁদে ভাসাবে। লাগাতার 3 বার তার ব্যাটিং এসেছে। একবারও তুর তাকে ব্যাট করতে দেয়নি। তুর এক হাতে ব্যাট নিয়ে অন্য হাত দিয়ে হিজাব টেনেটুনে ঠিক করতে করতে বলল, স্টিলের কেতলি দুটোকেই বলছি। রাজি হলে তাড়াতাড়ি বল। নামের দুর্দশা নিয়ে স্টেলা মাথা ঘামাল না। অবশ্য ঘামিয়ে কাজ নেই। তুর ছোটবেলা থেকে তাদের দুইজনকে এই নামে ডাকতার। বরং স্টেলা কাদো কাদো মুখ করে বলল, 7 বলে ওভার হয় না তো। ক্যাথি চোখ ছোট ছোট করে বলল, পৃথিবীর কোনো দেশে 7 বলে 1 ওভার নেই তোর। তুর কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, তো কি হয়েছে? আমার মতো কিউট পিউটও কোথাও নেই। পৃথিবীর কোথাও আমার মতো কিউট পিউট মেয়ে আছে? কিউট আছে বাট কিউট পিউট নেই। আমি এক্সট্রা কিউট পিউট, তাই আমার জন্য এক্সট্রা আরেক বল থাকবে। আজ থেকে 7 বলে 1 ওভার। চার্চের ফাদার ওরপে লুকাস হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ফাদার মাইকেল জ্যারেডের ছেলে ম্যাথিউ জ্যারেড এতক্ষণ হা করে তাকিয়ে এদের তিনজনের মধ্যকার কথোপকথন শুনছিল। চার্চের ফাদার বা যাজকের পুত্র শুনতাই অবাক লাগলেও ম্যাথিউ তারই সন্তান। ফাদার মাইকেল জ্যারেড ক্যাথলিক গোত্র থেকে বিবাহিত এবং এক পুত্র সন্তান থাকা অবস্থায় ধর্মযাজক হিসেবে নির্বাচিত হন, যার পরিপ্রেক্ষিতে তিনি একজন বিবাহিত যাজক বা পোপ, এবং তার একমাত্র ছেলে ম্যাথিউ। যদিও ম্যাথিউ এদের সিনিয়র, তাও কারণবশত এই তিনজনের আগে পিছে তাকে সব সময় দেখা যায়। ম্যাথিউ তুরের লজিক শুনে ফিক করে হেসে সামনে এগিয়ে বলল, 7 বলে 1 ওভার লাইক সিরিয়াসলি? জীবনে শুনিনি। আর কিউট পিউট? তুর কিউট পিউটের কথা নাইবা বললাম। তার চেয়ে বড় কথা, তোমাকে দেখতে একদম কাশ্মীরি আপেলের মতো লাগে। গালের দুপাশ কেমন লাল লাল। মেয়েরা কি যেন লাগায়, নাম ভুলে গেছি। ঠিক সেই রকম মনে হচ্ছে। স্টেলা কাদো কাদো মুখ নিয়ে ম্যাথিউর দিকে তাকিয়ে বলল, ওটা কি যেন না? ওটার নাম ব্লাস। ম্যাথিউর কথায় তুর দারুণ খেপেছে। রাগে গালের দুপাশের সাথে নাকটাও লাল হয়ে গেছে। ম্যাথিউ মুচকি হেসে বলল, হ্যাঁ ব্লাস। তুর রেগে ফোঁস ফোঁস করতে করতে গালের দুপাশ ডলতে ডলতে বলল, আমি ওসব লাগাই না ওকে। ক্যাথি ম্যাথির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আজকাল আপনি মেয়েদের মেকআপের দিকে একটু বেশি নজর দিচ্ছেন না ভাইয়া? ক্যাথির কথা শুনে ম্যাথিউ ঘাবড়ে গেল। আমতা আমতা করে বলল, কই না তো। তেমন কিছুই না। আমি তো টিভিতে দেখেছি। ক্যাথি কিছু বলবে তার আগেই তুর ব্যাট ফেলে 2 হাতে স্কার্ট হালকা উঁচু করে স্কুল মাঠ থেকে চার্চের দিকে ছুটল। তুরের হঠাৎ দৌড় দেওয়া দেখে স্টেলা চিল্লিয়ে বলল, কোথায় যাচ্ছিস তুর? আমাকে কাশ্মীরি আপেল বলা না। আজ ফাদারের কাছে বিচার দিব। সব সময় আমার দুগাল নিয়ে কথা বলে। ফাদারকে বলবো মেরে মেরে যেন এই ম্যাথিউর বাচ্চার গাল লাল করে দেয়। তুর বিড়বিড় করে বলছে আর দৌড়াচ্ছে। এইদিকে ম্যাথিউর কপালে ঘাম চিকচিক করছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কথাটার মধ্যকার সত্যতা আজ ম্যাথিউ উপলব্ধি করতে পারছে। একদিকে ক্যাথি, যাকে সে মনে মনে ভীষণ ভালোবাসে। অন্যদিকে তুর, যে নিশ্চয়ই ফাদারকে নালিশ করবে, যার দরুন রাতে তাকে ধোলাই করা হবে।
চার্চে ফাদার আর ঘরের বাঙালি বাপের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। চার্চে সে শান্তিপ্রিয় হলেও ঘরে পান থেকে চুন খসলেই ম্যাথিউর খবর আছে। সব দিক বিবেচনা করে ম্যাথিউ স্টেলার দিকে তাকাল। স্টেলা ডেব ডেব করে তাকিয়ে বলল, ভাইয়া, জীবনে আপনি ক্যাথিকে পটাতে পারবেন না। তার চেয়ে বড় কথা, আজ রাতের পর থেকে ফাদার আপনাকে কোথাও বসার উপযুক্ত রাখবে না। বসার জায়গাকে কাশ্মীরি আপেলের মতো করে দিবে। হুম। স্টেলা কথাটা বলেই ভাবুক হয়ে গেল। ক্যাথি স্টেলার কথা শুনে উপরে উপরে সিরিয়াস চেহারা করে রাখেও ভেতরে ভেতরে ঠিক হাসিতে ফেটে পড়ছে। ম্যাথিউ দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। পারছে না স্টেলার গলা টিপে দিতে। মেয়েটা জন্মের বেকুব, কোথায় কি বলতে হবে সেটাই জানে না। এখন দেখো এমনভাবে ভাবুক হয়ে আছে যেন সেই কাশ্মীরি আপেল কল্পনা করছে। ম্যাথিউ বিরক্তে মুখ কুঁচকে চার্চের দিকে ছুটল। না জানি তোর কি ঘটনা পাকাচ্ছে। মেয়েটা বোধ হয় আর বড় হবে না। কে বলবে এই বাচ্চা মেয়ে কলেজে পড়ে। এখনো বাচ্চা রয়ে গেল। ম্যাথিউ যেতেই ক্যাথি হু হা করে হেসে উঠল। স্টেলা ভ্রু কুঁচকে ক্যাথির দিকে তাকাল। ক্যাথি কেন হাসছে সেই কারণ স্টেলার বোধগম্য নয়, যার কারণে ক্যাথিকে পাগল বলে নিজেও চার্চের দিকে এগিয়ে গেল। শহরের কোণে বড় একটা অংশ জুড়ে গড়ে উঠেছে খ্রিস্টান পাড়া। যেই পাড়ার বাসিন্দারা সবাই ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বী। এই পাড়ায় শুধুমাত্র একটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে যেখানে অনুমতি ব্যতীত প্রবেশ নিষেধ। হোক সে খ্রিস্টান ধর্মাবলম্বী, হিন্দু কিংবা মুসলিম। যেই আসুক না কেন তাকে মাদার ক্রিস্টোফার এবং মাইকেল জ্যারেডের পারমিশন নিয়ে তবেই প্রবেশ করতে হবে। সেই জায়গাটায় অবস্থিত গির্জা, লুকাস হাই স্কুল এন্ড কলেজ এবং একটি আশ্রম। যদিও আগে এমন ধরা বাঁধা নিয়ম ছিল না, কিন্তু কিছু বিশেষ কারণে প্রায় বছর 8 আগ থেকে এমন নিয়ম তৈরি করা হয়েছে। গির্জা এবং স্কুল মুখোমুখি হলেও এতিমখানা সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে। আগে এটি আলাদাই ছিল। বছর 8 আগে এটিকে চার্চ আর স্কুলের সাথে যুক্ত করা হয়। চার্চের ফাদার মাইকেল জ্যারেডের সামনে বসে আছে শহরের নামকরা হার্ট সার্জন, নামিদামি হাসপাতালে মালিক এবং এমপি পদপ্রার্থী তাজবীর তাওয়াফ আনান। ফাদার কিছুক্ষণ আনানের দিকে তাকিয়ে মুচকি হেসে বিনয়ী ভঙ্গিতে বলল, আমার মনে হয় না এমন নামিদামি মানুষের পদধূলি এইখানে পড়ার কথা। তা এমপি সাহেব হঠাৎ এইখানে সশরীরে উপস্থিত হওয়ার কারণ? ফাদারের কথা শুনে আনান স্বভাব সুলভ মুচকি হেসে বলল, আমি অতটা নামিদামি মানুষ নই ফাদার। হয়তো আপনি ভুলে গেছেন এর আগেও আমি এইখানে এসেছি। রইল কথা এমপি হওয়ার, এমপি হতে হলে অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। আশা করি তা আপনার কাছে পাব। ফাদার হেসে উঠে কফির মগ আনানের দিকে এগিয়ে দিয়ে বলল, সে না হয় বুঝলাম, কিন্তু হঠাৎ এইভাবে আসায় কিছুটা অবাক হলাম। আনান বিনয়ের সাথে কফি মগ হাত বাড়িয়ে নিয়ে বলল, আজ আমি না ডাক্তার তার হয়ে এসেছি, না এমপি পদপ্রার্থী হয়ে। ফাদার বিচক্ষণ দৃষ্টিতে তাকাল। আনান সোফায় হেলান দিয়ে কফি মগে চুমুক দিয়ে বলল, আমি এসেছি আপনাদের আশ্রমের মালিকানা চাইতে। সহজ ভাষায় আমি আশ্রমটা কিনতে চাই। ফাদার কিছু বলবে তার আগে আনান পুনরায় বলে উঠল, আমি জানি আপনি ওটা বিক্রি করতে চাচ্ছেন। আমি ছাড়া অন্য কোনো অপশনও নেই। আপনি যা চাইবেন আমি তাই দিব। বিনিময়ে ওটা আমি চাই। ফাদার আনানের কথা শুনে চিন্তিত হলেন। আনানের এমন শক্ত হয়ে কথা বলার পেছনে কারণ তো নিশ্চয়ই আছে। তা না হলে শহরের এক প্রান্ত থেকে এসে অন্য প্রান্তের এমন তথাকথিত অপ্রয়োজনীয় জায়গা কেন কিনতে চাইবে? ফাদার কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
তুমি ছাড়াও অনেক অপশন আমার হাতে আছে ডাক্তার তার আনান। তবে তোমার এতটা ডেসপারে হওয়ার পেছনে কারণ জানতে চাচ্ছি। তোমার মতো ডেসপারেট কাউকে নজরে পড়েনি। এইটা আমার কৌতূহল বলতে পারো। আনান কফি মগে থেকে ওঠা ধোয়ার দিকে দৃষ্টি স্থির করে নিরেট স্বরে বলল, কৌতূহল থাকাটা স্বাভাবিক। যা লোকের কাছে অপ্রয়োজনীয়, ক্ষণিকের আবেগ কিংবা বোঝা, তার জন্য হঠাৎ করে একজন শহরমুখী মানুষ কেন এত ডেসপারেট হলো সেটা যে কেউ জানতে চাইবে। ফাদার আনানের কথা শুনে নড়েচড়ে বসল। আনান কফি মগটা টেবিলের উপর রেখে সোজা হয়ে বসে বলল, কৌতূহল মেটানোর মতো আমার কাছে তেমন কোনো উত্তর নেই। তবে এইটা বলতে পারেন, ওখানে থাকা মানুষগুলোর সাথে আমি নিজেকে রিলেট করতে পারি। 18 বছর বয়সের গণ্ডি পার হওয়ার আগে কিছু ইচ্ছের জাল বুনেছিলাম। তন্মধ্যে একটি ছিল শহরতলিতে একটা আশ্রম গড়ার, যেখানে এতিম বাচ্চারা বৃদ্ধাশ্রমে প্রবীণদের আঁকড়ে ধরে বাঁচবে, আর প্রবীণরা শিশুদের দুষ্টুমি ভরা আবদারের মাঝে তাদের শেষ সময় পার করবে। কেউ সুখ কুড়াবে তো কেউ নীর খুঁজে পাবে। এছাড়া বিশেষ কোনো কারণ নেই। ফাদার মুগ্ধ হয়ে আনানের কথা শুনছে। আনান পূর্ণ দৃষ্টিতে ফাদারের দিকে তাকিয়ে বলল, আমি চাই না এইটার সাথে রাজনৈতিক কিছু যুক্ত হোক। কাগজে কলমে আমি মালিকানায় থাকব ঠিকই, কিন্তু গির্জা আর স্কুলের এরিয়া থেকে আমি আশ্রম আলাদা করব না। সবটা আগের মতো থাকবে। আপনি ঠিক আগের মতোই রুলস ফলো করবেন। আমি চাই না আশ্রম নিয়ে কেউ আমার নির্বাচনে কোনো প্রকার সিম্প্যাথি প্রদর্শন করুক। এইটা আমার পার্সোনাল বিষয়গুলোর মতোই থাকবে। আনানের কথা শুনে ফাদার মাইকেল জ্যারেড বেশ অবাক হলেন। বুঝতে পারছে না সামনে বসে থাকা যুবকটি কি সত্যি বলছে নাকি। এইদিকে তুর ঠোঁট উল্টে নানের সামনে দাঁড়িয়ে আছে। নান জেনেভাকে তুর এতক্ষণ বুঝালো তার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। আজ যদি ফাদারের কাছে সেই কাজ নিয়ে না যেতে পারে তাহলে দুনিয়াতে অনেক কিছুই ঘটে যাবে। তুর না পেরে শেষে মোক্ষম চাল চালল। ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করতেই জেনেভার মায়া হল। জেনেভা কয়েক সেকেন্ড তাকিয়ে তুরের দুগালে হাত রেখে বলল, ওকে ফাইন মাই ডিয়ার। তোমাকে অনুমতি দেওয়া হল, যদিও এর জন্য ফাদার আমার উপর রাগ করবেন। তুর মুচকি হেসে বলল, নট অ্যাট অল নান, এত কিউট পিউট নানের উপর ফাদার রাগ করতেই পারবে না। তুর আছে না, সব ঠিক করে দিবে তুর। কথা বলে তুর দাঁড়াল না, ছুট লাগালো উদ্দেশ্য ফাদার মাইকেল জ্যারেডের অফিস রুম। অবাক্তার রেশ কাটতেই ফাদার বলল, আটঘাট বেঁধে নেমেছ দেখছি। বাট এই আশ্রম নিতে হলে কিছু শর্ত সাপেক্ষে নিতে হবে। তার মধ্যে একটি হচ্ছে আশ্রমের জায়গাটায় কখনো কমার্শিয়াল কোনো কিছু নির্মাণ করা যাবে না। এর জায়গার কোনো অংশ অন্য কারো কাছে বেচা কেনা করা যাবে। দ্বিতীয়ত, অনাথ শিশুদের 18 বছর অবধি শিক্ষার পুরো দায়ভারের নতুন মালিক মানে তোমাকে বহন করতে হবে। তৃতীয়কে আশ্রম বিক্রির মূল শর্ত হিসেবে ধরা হয়েছে। তা হচ্ছে সবার আগে ক্রেতা মানে তোমার আয়ের উৎস, ব্যাংক ব্যালেন্স চেক করতে হবে, যাতে করে কয়েক বছর পর অর্থ সংকট বলে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে না পারো। অনান বিনা দ্বিধায় বলে উঠল, সব শর্তে আমি রাজি। আপনি কাগজপত্র তৈরি করুন। ফাদার জ্যারেডের বিপরীতে কিছু বলবে তার আগেই দরজাটা কেউ অনবরত করাঘাত করতে লাগল। আনান সেই দিকে তাকিয়ে বিরক্তে ভ্রুজোড়া কুঁচকাল। ইম্পর্ট্যান্ট ডিসকাশনের মাঝে ডিস্টারবেন্স আনানের একদম পছন্দ না। আনান রীতিমতো রেগে গেল। হঠাৎ এমন শব্দে চিন্তিত হল ফাদার জ্যারেড। এই সময় এইখানে কারো আসার কথা না। নানকে বলে রাখা হয়েছে ইম্পর্ট্যান্ট মিটিং হচ্ছে, যাতে কেউ না আসে।
তাহলে হঠাৎ করে কি এমন হলো যে দরজা ভেঙে ফেলছে? ফাদার জ্যারেডের মনের মধ্যে বছর 8 আগের সেই ঘটনা পুনরাবৃত্তি হতেই দেরি না করে তড়িগড়ি করে উঠে দাঁড়াল। এইদিকে তুরের দেরি সইছে না। অনবরত দরজা নক করছে। আনান রাগে চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে। দরজার ওপাশের ব্যক্তিটাকে একবার না দেখলেই নয়। নেহাত প্রয়োজনে এসেছে, নয়তো দরজার ওপাশের মানুষটার অবস্থা নাজেহাল করে ছাড়ত। ফাদার দরজা খুলে দিতেই তুর হড়বড়িয়ে ভেতরে ঢুকে পড়ল। তুরকে দেখা মাত্র ফাদারের কুঁচকে থাকা ললাট শিথিল হয়। আনান ভেবেছিল হয়তো কোনো পুরুষ হবে, কিন্তু তার ধারণা বদলে গেছে মেয়েটিকে দেখে। আনান রাগে বিরক্তে কুঁচকে থাকা বিচক্ষণ দৃষ্টিজোড়া অস্থির, চঞ্চল, উদ্গ্রীব মেয়েটার দিক থেকে ফিরিয়ে নিল। মেয়েটার বয়স 17 কি 18, এমন বয়সে সব বিষয় নিয়ে উদ্গ্রীব আর অস্থির থাকবে এইটা স্বাভাবিক। তবুও আনানের কাছে বেজায় বিরক্ত লাগছে। কি এমন দরকারি কাজ ছিল মিটিং চলা অবস্থায় এমনভাবে আসতে হবে? আনান সোফায় হেলান দিয়ে বসে শাহেদের পাঠানো মেসেজগুলো চেক করছে। তুর ফাদার জ্যারেডের সামনে দাঁড়িয়ে ঠোঁট ফুলিয়ে বলল, ফাদার, am I look like Kashmiri apple? তুরের এমন কথায় ফাদার জ্যারেড চমকে উঠল। তিনি হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। এই প্রশ্ন করার জন্য এমন হড়বড়িয়ে এসেছে? এইদিকে তুরের এমন কথায় আনান কপাল কুঁচকে তাকায়। এমন একটা গুরুত্বপূর্ণ আলাপচারিতায় মধ্যে মেয়েটা এসে এমন ভিত্তিহীন প্রশ্ন করছে। লাইক সিরিয়াসলি? ইচ্ছে করছে ঠাটিয়ে 2 চড় দেই। আনান দাঁতে দাঁত চেপে তুরের দিকে পূর্ণদৃষ্টি দেয়। গাঢ় নীল রঙের স্কার্টের সাথে ম্যাজেন্টা শার্ট আর মাথায় হালকা গোলাপি রঙের হিজাব বাঁধা। উচ্চতা 5 ফুট 1-2 বেশি হবে না। ফর্সা ছিপছিপে গড়নের উপর গোলগাল চেহারা। সবচেয়ে যে বিষয়টি বেশি চোখে লেগেছে তা হচ্ছে মেয়েটির দুগাল। মেয়েটির গালের দুপাশে লাল আভা ছড়িয়ে আছে, যার দরুন সত্যিই কাশ্মীরি আপেলের মতো দেখাচ্ছে। আনান বিড়বিড় করে বলে উঠল, such a stupid Kashmiri apple। ফাদার মাইকেল জ্যারেড পড়ে গেছে মহা বিপাকে। তুর উত্তরের আশায় অধীর আগ্রহে তাকিয়ে আছে। ফাদার জ্যারেড মুখমণ্ডল স্বাভাবিক করে মুচকি হেসে বলল, নো মাই ডিয়ার, ইউ লুক বিউটিফুল অ্যান্ড কিউট। তুর ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে আদুরে বলল, তাহলে তোমার ম্যাথিউ আমাকে কাশ্মীরি আপেল বলে কেন? সব সময় আমাকে কাশ্মীরি আপেল বলে খেপায়। আমি অনেকবার বলেছি, আমাকে এইসব বললে আমি ফাদারকে বলে দিব তুমি ক্যাথিকে পছন্দ করো। তাও আমাকে খেপায়। তুমি বলো, আমি কি কখনো তোমাকে ক্যাথির আর ম্যাথিউ ভাইয়ার কথা বলেছি? বলিনি তো। তাহলে শুধু শুধু আমার গাল নিয়ে কথা বলে কেন? আই ফিল ব্যাড। তুর বলেনি বলে সবটাই বলে দিয়েছে। তুরের এমন সহজ সরল স্বীকারোক্তিতে ফাদার জ্যারেড বুঝতে পারছে না কাঁদবে নাকি হাসবে। শুধু বিস্মিত হয়ে তাকিয়ে আছে। তুরের কথা শুনে আনানের ললাটে 3টে ভাঁজ পড়ল। স্টুপিবের মতো পুরো ঘটনা তো বলেই দিয়েছে। মেয়েটা সুস্থ নাকি অসুস্থ সেটাই বুঝতে পারছে না আনান। নিশ্চয়ই মাথায় সমস্যা আছে। দেখতে বড় মনে হলেও কথাবার্তা 9-10 বছর বয়সী বাচ্চাদের মতো। এমন ভাবনার মাঝে আনানের মনে পড়ল সে একজন ডাক্তার, তার এইভাবে চিন্তা করা তার শোভা পায় না। হয়তো মেয়েটার কোনো সমস্যা আছে। ফাদার জ্যারেড বিস্ময় কাটিয়ে নিজেকে স্বাভাবিক করে তুরের মাথায় হাত বুলিয়ে কোমলমতি গলায় বলল, ম্যাথিউ কাজটা খুব খারাপ করেছে। ভেরি ব্যাড। ম্যাথিউকে আমি বলে দিব। যদি তাতে কাজ না হয় তবে কঠিন শাস্তি দিব। আমার বাচ্চাটাকে এইভাবে বিরক্ত করা তার একদম উচিত হয়নি।
He have to be punished. তুর চিন্তিত ভঙ্গিতে মাথা উপর নিচ করে বলল, হুম। ফাদার মুচকি হেসে বলল, তুমি এখন বাড়ি ফিরে যাও। হয়তো মাদার ক্রিস্টোফার তোমার জন্য চিন্তা করছে। তুর দরজার অবধি গিয়ে ফিরে আসল। ফাদার জ্যারেড ভ্রু কুঁচকে তাকালে তুর দুহাতের আঙ্গুল মোচড়াতে মোচড়াতে বলে উঠল, বললেই হবে, মারতে হবে না। মারলে ব্যথা লাগবে। ভালো বাবা মা কখনো তাদের বাচ্চাদের মারে না, শুধু বুঝিয়ে বলে। তুরের কথা শুনে ফাদার শব্দ করে হেসে উঠে তুরের মাথায় স্নেহ মাখা হাত রেখে বলল, ওকে, মারব না, জাস্ট বুঝিয়ে বলবো। তুর মাথা নেড়ে রুমের বাইরে চলে গেল। ফাদার বুক ফুলিয়ে প্রশান্তি ভরা নিঃশ্বাস নিয়ে তুরের যাওয়ার দিকে চেয়ে রইল। জিসেস অগাধ মায়া দিয়ে তৈরি করেছে তুরকে। তার সাথে দিয়েছে পবিত্র মন আর আত্মা। না জানি মেয়েটার দুর্বিষহ জীবন কখন ঠিক হবে। ফাদার তপ্ত নিঃশ্বাস ফেলে পুনরায় বসল। আনানের দিকে তাকিয়ে বলল, কিছু মনে করো না। কথার মাঝ দিয়ে তুর এসে পড়বে জানা ছিল না। ছোট মানুষ বুঝতে পারেনি। আনান মাথা নেড়ে বলল, ইটস ওকে। যদিও আনানের কৌতূহল পুরোপুরি মিটল না। আনান কয়েক সেকেন্ড চুপ করে থেকে পুনরায় বলে উঠল, বাট ফাদার মেয়েটি অনুমতি ব্যতীত প্রবেশ করল। আমি যতটুকু জানি আপনি নিয়ম প্লাস শৃঙ্খলা খুব স্ট্রিক্টলি পালন করেন, যার দরুন সবাই আপনাকে খুব ভয় পায়। কিন্তু মেয়েটা, আই থিঙ্ক শি ইজ মুসলিম গার্ল, রাইট? ফাদার আনানের কথা শুনে মুচকি হেসে বলল, হ্যাঁ, সে মুসলিম ধর্মাবলম্বী। তবে এটাও ঠিক যে আমি স্ট্রিক্টলি রুলস ফলো করি। এইখানে সবকিছু আমার কথাতেই হয়। কিন্তু তুরের ব্যাপারটা ভিন্ন। এই রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে যেতে হলে তার বিশেষ অনুমতির প্রয়োজন হবে। শি ইজ ভেরি স্পেশাল টু ইউএস। মুসলিম ধর্মাবলম্বী শুনে আনান তেমন অবাক না হলেও পরবর্তীতে বেশি অবাক হয় এই শুনে তার কোথাও যাওয়ার অনুমতির প্রয়োজন হয় না। আনান বুঝতে না পেরে বলল, বুঝলাম না, কে ওই মেয়ে? ফাদার মুচকি হেসে বলল, খ্রিস্টান পাড়ার ব্যক্তিগত চাঁদ। তুর হেলেদুলে বাইরে বেরিয়ে এল। স্টেলা সামনে আসতে পাশ কাটিয়ে সরে গেল। তুরের এমন কাজে অবাক হয় স্টেলা। তুর সোজা গিয়ে ম্যাথিউর সামনে দাঁড়িয়ে বলল, আজ ফাদার তোমার ক্লাস নিবে। আমাকে কাশ্মীরি আপেল বলার অপরাধে তোমাকে আপেল বানাবে। একদম টকটকে লাল আপেল। ম্যাথিউ দাঁতে দাঁত চেপে বলল, আমার নামে নালিশ দিয়ে ভালো করনি। এইবার বাদবাকি ইংরেজিতেও ফেল আসবে, দেখে নিও। তুর মশা তাড়ানোর মতো করে মুখের সামনে হাত নাড়িয়ে বলল, ইম্পসিবল। তুর সব বিষয়ে ফেল করলেও ইংরেজিতে ফেল করার কোনো চান্স নেই। ম্যাথিউ জানে আসলেই তা কখনো সম্ভব নয়। তুর ইংরেজিতে ফেল করা মানে কেউ পাশ না করা। যার মা নিজেই ইংরেজ সে কিভাবে ফেল করবে, তাও আবার ইংরেজিতে। রাগে দুঃখে ম্যাথিউ চার্চের ভেতরে চলে গেল। এইদিকে স্টেলা আর চোখে তুরের দিকে তাকিয়ে আছে। তুর মুখ বাঁকিয়ে গটগট করে হেঁটে চার্চের পেছনের দিকে চলে গেল। তুর ভীষণ ক্ষেপে আছে। এমন বেস্ট ফ্রেন্ড থেকে লাভ কি? বেস্ট ফ্রেন্ড হলে তখনই ম্যাথিউর নাক ফাটিয়ে দিত যখন ম্যাথিউ তাকে কাশ্মীরি আপেল বলেছে। তা তো করেনি, উল্টো তাকে ব্লাসের কথা মনে করিয়ে দিয়েছে। এমন বেস্ট ফ্রেন্ড থাকার চাইতে দুই একটা মুরগি থাকা ভালো। অন্তত সময় মতো ডিম তো পারবে। একটা দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তুর। আয়তনে ছোট হলেও বাড়িটার সৌন্দর্য চোখে লাগার মতো। বাড়িটাকে ফেইরি ক্যাসল বললে ভুল হবে না।
ধবধবে সাদা রঙের দেয়াল জুড়ে সোনালী রঙের কারুকাজ। বাড়ির চারপাশে সাদা রঙের বাঁশের কঞ্চির মতো কাঠ দিয়ে বাড়ির আয়তন নির্ধারণ করা। তার উপর নানা রঙের বাগানবিলাস দিয়ে ঢেকে আছে বাড়ির দুপাশ আর ছাদের সামনের দিকটা। চার্চের পেছনের দিকে হওয়াতে সচরাচর বাড়িটি তেমন কারো চোখে পড়ে না। তুর হেলতে দুলতে বাড়ির দরজার সামনে দাঁড়াল। দরজার বাম পাশে কাঠের টুকরোয় খোদাই করে লেখা তুর মহল। মাদার ক্রিস্টোফার খুব শখ করে এই বিড়াটা বানিয়েছেন, আর তার নাম দিয়েছেন তুর মহল। এই বাড়িতে ছোট তুর হেসে খেলে বেড়ে উঠছে। এর প্রতিটি কোনো জুড়ে তুরের ছোঁয়া লেগে আছে। তুর দরজার কড়া নাড়ার আগে দরজাটা হাট করে খুলে গেল। তুর প্রথমে চমকে উঠে, পরক্ষণে মাদার ক্রিস্টোফারকে দেখে দুহাতে জড়িয়ে ধরে আদুরে গলায় ডেকে উঠল, ও আম্মা। মাদার ক্রিস্টোফার মুচকি হেসে বলল, এখন আসার সময় হল? মাদার ক্রিস্টোফার মূলত গ্রেট ব্রিটেন বাসিন্দা। ৩০ বছর হল মাদার ক্রিস্টোফার বাংলাদেশের মাটিতে বসবাস করছেন। ৩০ বছর বাংলার মাটিতে ছষে বেড়াচ্ছেন। বাঙালিয়ানাকে আপন করে নিলেও কিছু কিছু শব্দ তিনি এখনও আয়ত্ত করতে পারেননি, যার পুরোপুরি সুবিধা তুর নেয়। তুর কয়েক সেকেন্ড চুপ থেকে ফিক করে হেসে উঠে বলল, আম্মা এখন না তো। এখন হবে। মাদার তুরের দুগালে হাত রেখে বলল, হয়েছে দুষ্টু মেয়ে, আমি পারি না। তুর মাদার ক্রিস্টোফারের দুগালে হাত রেখে বলল, হুম, কিন্তু তোমার মুখে এমন ভুলভাল বাংলা কিউট লাগে আম্মা। ইউ আর মাই কিউটি পিউটি আম্মা। মাদার ক্রিস্টোফার শব্দ করে হেসে উঠল। এই মেয়েটার মধ্যে তার জীবনটা নিহিত। মানুষ যাকে বলে প্রাণ পাখি, তুর মাদার ক্রিস্টোফারের প্রাণ পাখি, যাকে সুরক্ষিত রাখতে মাদার ক্রিস্টোফার যে কোনো মূল্যে দিতে রাজি আছেন। হাসপাতালের পুরো দায়িত্ব আনান তার বাবা মাহবুব হাসানকে দিয়ে রেখেছে। বছর ৪ আগেও মাহবুব হাসান আনানের জায়গায় ছিল। এই পুরো হাসপাতালটা তিলতিল করে গড়েছেন তিনি, যা এখন খুব সুন্দর করে পরিচালনা করছে আনান। পুনরায় দায়িত্বের ভার কাঁধে নিয়ে বেশ গম্ভীর হয়ে পড়েছেন। না কারো সাথে কথা বলছে, না কারো দিকে তাকানোর সময় আছে তার। এই হাসপাতালের সূত্র ধরে অনেক বছর পর আনান তার সাথে সুন্দর করে কথা বলেছে। মাহবুব হাসানকে বাবা বলে ডেকেছে। এখন তিনি কোনোভাবে দায়িত্ব এড়াতে পারছে না। হয়তো এই সূত্র ধরে তার ছেলে তার সাথে আগের মতো হয়ে যাবে। নির্বাচনে কাজ খুব দ্রুত এগোচ্ছে। শহর জুড়ে পোস্টারের ছড়াছড়ি। নির্বাচনের কারণে শহরের আনাচে কানাচের পরিবেশ রমরমা হয়ে আছে। অপোজিশন পার্টির লোকেদের প্রেস কনফারেন্স হচ্ছে আজ। এই দিকে আনান তার দলবল নিয়ে সোডাক্তার নের আয়োজন করছে। শাহেদ সেই কখন থেকে আনানের পেছনে পেছনে ঘুর ঘুর করছে। শেষে আনান না পেরে বিরক্ত হয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড? শাহেদ হাতে রাখা ট্যাব আনানের দিকে তাক করিয়ে বলল, দেখুন স্যার, ওদের প্রেস কনফারেন্স হচ্ছে। আই থিঙ্ক আমাদেরও প্রেস কনফারেন্স করা উচিত। আনান ভ্রু কুচকে তাকিয়ে স্বভাব সুলভ গম্ভীর গলায় বলল, আই ডোন্ট থিঙ্ক সো। ওরা নিউজে থাকার জন্য এমন করছে। আমার এমন কিছু না করেও ঘণ্টা খানেক পর এমনিতেই নিউজে থাকব। আমাদের সোডাক্তার ওদের নিউজ ঢেকে দেওয়ার জন্য যথেষ্ট। ওরা কি করছে তা না চিন্তা করে আমার স্ট্র্যাটেজি ফলো করো। আনানের কথা শুনে শাহেদ চুপ হয়ে গেল। মাঝে মাঝে শাহেদ ভেবে পায় না, এত ক্ষমতা থাকার পরেও রাজনীতিতে যোগ দেওয়ার কি প্রয়োজন। রাজনীতিবিদরা যা করার জন্য 10 বার চিন্তা করে তা আনান না ভেবে নির্দ্বিধায় করে ফেলতে পারবে। তাহলে রাজনীতি করার কি প্রয়োজন? আনানের মতো রহস্যময় মানুষের রহস্য ভেদ করতে গেলে শাহেদ পাগল হয়ে যাবে।
তাই শাহেদ মাথা ঝাঁকিয়ে কাজে লেগে পড়ল। অল্প বয়সে পাগল হওয়া কোনো শখ নেই। শুক্রবার হওয়াতে চার্চসহ স্কুল এরিয়াটা ভীষণ শান্ত। হাতে গোনা দুই একজন যাও আছে, তাও তারা চার্চ থেকে বের হচ্ছে। এই শান্ত পরিবেশকে অশান্ত করে পরপর দুটো কালো রঙের গাড়ি এসে গেইটের সামনে থামল। গেইটের উপর বড় করে লেখা হেভেন। হেভেন এরিয়াটা রেস্ট্রিক্টেড। এখানে অনুমতি ব্যতীত প্রবেশ করা নিষেধ। এমনকি স্কুল আর কলেজের ছাত্রছাত্রীদেরকেও তাদের স্কুল কলেজ আইডি দেখানো ছাড়া ঢুকতে দেওয়া হয় না। গাড়ি দুটো গেইটের সামনে থেমে সিকিউরিটি গার্ডদেরকে আইডি কার্ড দেখানোর পর তারা গেইট খুলে দেয়। সপ্তাহ পর আজ আনান আবারও খ্রিস্টান পাড়ায় এসেছে। এই এক সপ্তাহের পুরো কাজ শাহেদ দেখেছে, যার দরুন আনানের আসার প্রয়োজন পড়েনি। প্রথম গাড়িটায় আনানের আইনজীবী মিস্টার সিদ্দিকুর রহমান আর রায়হান এসেছে। দ্বিতীয় গাড়িতে আনান আর শাহেদ এসেছে। শাহেদ রায়হানকে ইশারা করলে রায়হান সিদ্দিক সাহেবকে নিয়ে ভেতরে চলে যায়। আনান মোবাইল কোর্টের পকেটে রেখে শাহেদকে উদ্দেশ্য করে বলল, তুমি ভেতরে যাও, আমি আরেকবার পুরোটা ঘুরে দেখতে চাই। আনেনের কথার প্রত্যুত্তরে শাহেদ শুধু জি স্যার বলে সেখান থেকে সরে গেল। চার্চের মুখোমুখি স্কুল আর আশ্রমটা স্কুলের ঠিক পেছনে। আনান হাঁটতে হাঁটতে আশ্রমের দিকে অগ্রসর হল। এই দিকে আজ শুক্র হওয়াতে আশ্রমের দিকটায় রমরমা পরিবেশ সৃষ্টি হয়েছে। আশ্রমের ছেলেমেয়েরা সবাই আশ্রমের বড় উঠোনের মধ্যে ক্রিকেট খেলছে। তার মধ্যে ক্যাথি, স্টেলা আর তুরো আছে। ক্যাথি আর স্টেলার অনুপস্থিতিতে তুরের সঙ্গী আশ্রমের বাচ্চারা, যার ফলে ক্যাথি আর স্টেলার চাইতে বাচ্চারা তুরকে একটু বেশিই পছন্দ করে। এইদিকে বয়োজ্যেষ্ঠরা আঙ্গিনায় বসে খেলা দেখছে। তুর হিজাব টেনে টুনে ঠিক করে ব্যাট হাতে নিয়ে দাঁড়াল। ক্যাথি বল করবে তার আগে তুর হাত দিয়ে থামিয়ে বলল, 1 মিনিট। আগে থেকে বলে রাখি, এক্সট্রা কিউট হওয়াতে আমার জন্য 7 বলে 1 ওভার। ওকে। বাচ্চারা সবাই একসাথে বলে উঠল, ওকে। ক্যাথি দুঃখে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জীবনে কোনো পাপ করেছি এই মেয়ের সাথে বন্ধুত্ব করে সেটাই বুঝতে পারছে না। স্টেলা কোমরে হাত রেখে বিরক্ত ভঙ্গিতে বলল, আজ থেকে আমিও এক্সট্রা কিউট, তাই আমার জন্যেও 7 বলে 1 ওভার। স্টেলার কথায় বাচ্চারা সবাই অট্ট হাসিতে ফেটে পড়ছে। তাদের কাছে মনে হচ্ছে এমন হাস্যকর কথা পৃথিবীতে আর একটিও নেই। ক্যাথি স্টেলার মাথায় চাটি মেরে বললাম, এক পাগল নিয়ে থাকতে পারছি না। উনি আসছে নতুন করে পাগল হতে। থাবরে দাঁত ফেলে দিব। তখন বুঝবি এক্সট্রা কিউট কি জিনিস। একদম চুপ করে দাঁড়িয়ে থাক। স্টেলা মুখ ভার করে দাঁড়িয়ে রইল। তুরের ব্যাটিং হওয়াতে বাচ্চারা সবাই মিলে হই হই করতে লাগল। বাচ্চাদের এমন উচ্ছ্বাসে আশ্রমটা কেমন আনন্দে মেতে উঠল। প্রবীণরা সবাই অধীর আগ্রহে তুরকে দেখছে। প্রতি সপ্তাহ তুর হেরে মুখ ভার করে বাড়ি ফেরে। আজ সবাই চাইছে তুর যেন জিতে যায়। ক্যাথি জোসের সাথে বোলিং করল। তুর ব্যাতে বল লাগাতেই বলটা উপরে উঠে গেল। ছক্কা হবে ভেবে তুর ব্যাট হাতেই লাফিয়ে উঠল। কিন্তু তা আর হয়ে ওঠেনি। বল গিয়ে সোজা আনানের মাথায় পড়ল। আনান বাচ্চাদের শব্দ অনুসরণ করে এগিয়ে আসছিল। ঠিক তখনই বল এসে পড়ল আনানের মাথায়। ফলস্বরূপ না হল 4, না হল 6। আনান দাঁতে দাঁত চেপে দম ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ বল পোড়ায় খুব ব্যথা পেয়েছে। এইদিকে তুর যখন দেখল তার মারা বল কারো গায়ের সাথে লাগার ফলে সে কোনো স্কোর করতে পারেনি, তখনই তার মেজাজ খারাপ হয়।
তুর ভ্রু কুচকে ব্যাট হাতে নিয়ে হন হন করে হেঁটে আনানের সামনে গিয়ে দাঁড়াল। আনান হাত মুঠোকরে তুরের দিকে তাকিয়ে আছে। তুরকে চিনতে আনানের একটুও দেরি হয়নি। রং ভিন্ন হলেও একই টাইপের ড্রেস আর একইভাবে হিজাব বেঁধেছে, তবে গালের দুপাশ আগের মতোই লাল। আনান দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, হে স্টুপিড, আর ইউ ব্লাইন্ড? আনানের কথার ধরনে তুরের রাগ হল ভীষণ। তুর ব্যাট কাঁধে তুলে রাগী সুরে বলল, নো আই এম নট, বাট আই এম শো ইউ আর ব্লাইন্ড। বল আনানের গায়ে পড়ার পর পরই বাচ্চারা সবাই ভয়ে লুকিয়ে পড়েছে, তাদের সাথে স্টেলাও চম্পট। আনান আঙুল উঁচিয়ে বলল, ইউ আর কিছু বলবে তার আগে তুর বাজখাই গলায় বলল, আপনি জানেন, শুধুমাত্র আপনার জন্য না 6 হয়েছে, না 4 হয়েছে। চোখ বাড়িতে রেখে পাগলের মতো কোট টাই পরে প্যাকেট হয়ে খেলার মাঠে চলে এসেছেন, আবার আমাকেই স্টুপিড আর অন্ধ বলছেন? আনান চোখ গরম করে বলল, কিছু বলার আগে চিন্তা করে নিবে কি বলবে। নয়তো। তুর চোখ ছোট ছোট করে বলল, আপনিও চোখ বড় বড় করে তাকানোর আগে 10 বার ভেবে দেখবেন। না জানি কোনো দিন আমি খুলে নিয়ে মার্বেল খেলে ফেলি। আসছে যত সব। রাগে আনান থরথর করে কাঁপছে। তুরের শেষের কথা শুনে তেরে আসতে নিলে তুর ব্যাট উঠিয়ে বলল, একদম মাথা ফাটিয়ে দিব। বেরোহন এইখান থেকে। তুরের এমন কাজে থমকালো আনান। ক্যাথি দৌড়ে এসে তুরের হাত ধরে বলল, কি করছিস তুর? কয়েক সেকেন্ডের মধ্যে এত কিছু হয়ে যাবে ক্যাথি নিজেও বুঝতে পারেনি। অবস্থার গতিবেগ দেখে আঙ্গিনা থেকে নেমে এলো প্রবীণরা। আনান রিয়েক্ট করতে ভুলে গেছে। এই মেয়ের সাহস দেখে ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে আনান। তার সাথে বাড়ছে রাগ। এই মেয়ের এত স্পর্ধা কি করে হয়? ভেবে পায় না সে। শাহেদ আনানকে খুঁজতে এসে এই পরিস্থিতি দেখে নিজেই ভয় ঘামছে। কোনোরকম দৌড়ে এসে আনানের সামনে দাঁড়াল। আনান শক্তপোক্ত গলায় বলল, সরো সামনে থেকে। আনানের এমন কণ্ঠস্বর শাহেদের একটু বেশিই চেনা। শাহেদ বুঝতে পারছে আনানের রাগ আকাশ ছুঁই ছুঁই করছে। শাহেদ বড় করে নিঃশ্বাস ফেলল। আজ একটু বিপদ কাঁধে না নিলেই নয়। আনানের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, স্যার মাফ করে দিন, ছোট মানুষ তো, বুঝতে পারেনি তাই হয়তো ভুল করে ফেলেছে। এই দিকে তুর ব্যাট ফেলে আশ্রমের পেছনের দিকটায় গেল। ছোট্ট পুকুরের সান বাঁধানো ঘাটে বসে পানিতে পা ডোবায়। একটু আগেও কতটা উৎফুল্ল ছিল। লোকটা সব নষ্ট করে দিয়েছে। কোথায় সরি বলবে তা না করে আমাকে কত কথা শোনাল। খারাপ লোক কোথাকার। সাথে পাগল। তা না হলে এই ভেপসা গরমের মধ্যে কোট টাইকে পড়ে। তুর পানিতে পা ছুঁড়তে ছুঁড়তে বিড়বিড় করছে। ক্যাথি সহ বাদবাকি সবাই দূর থেকে তুরকে দেখছে। সবাই জানে তুরের যতক্ষণ না রাগ কমবে ততক্ষণ তুর কারো সাথে না কথা বলবে, না মিশবে। যার কারণে কেউই তুরের কাছ হেসছে না। আনান চার্চের সামনে অনবরত পায়চারি করছে। এই দিকে শাহেদ জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ভয় কিছু বলতে পারছে না। হঠাৎ আনান পা থামিয়ে নিরেট স্বরে বলল, তুমি মেয়েটাকে চেনো? আই থিঙ্ক চেনো। এইবার বলো কে সে? আনানের এহেন কথায় ঘাবড়ে গেল শাহেদ। স্যার যেভাবে রেগে আছে, এতে করে তুরের কথা বলা আর আগুনে ঘি ঢালা একই কথা। শাহেদ আমতা আমতা করে বলল, না স্যার, আমি তেমন একটা চিনি না। আনান দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে বলল, তোমার চেহারা, কথা বলার ধরন আর তোতলানোই বলে দিচ্ছে ঠিক কতটুকু চেনো। সুতরাং সোজা কথার সোজা উত্তর চাই। শাহেদ ঢোক গিলে বলল, স্যার মেয়েটার নাম তুর রেহেমানি।
হ্যাভেন এরিয়াতে থাকে। আনান ভ্রু কুচকে বলল, এতটু আমিও জানি। যা জানি না তা বলো। শাহেদ মাথা নিচু করে বলল, স্যার মেয়েটা আমার ছোট বোনের মতো। আমাকে ভাইয়া বলে ডাক্তার, প্লিজ স্যার এইবারের মতো মাফ করে দিন। আসলে ছোট তো তাই বুঝতে না পেরে ভুল করে ফেলেছে। শাহেদের কথা শুনে আনান ফোঁস করে নিঃশ্বাস ফেলল। যাকে সে ছোট বোনের মতো বলছে, সে কি পরিমাণ ধেরে বেয়াদব সেটা কি শাহেদ জানে? হয়তো জানে না। আনান রাগে হনহন করে ফাদার জ্যারেডের অফিসের দিকে চলে গেল। সাহেবকে কিছু বলতে চেয়েও পারল না। কারণ শাহেদ সেই মেয়েটাকে তার ছোট বোন বলে সম্বোধন করেছে। এই ভেবে আনানের মেজাজ আরও বেশি বিগড়ে যাচ্ছে। ইচ্ছে তো করছে ওই বেয়াদবকে এক্ষুনি পুঁতে ফেলতে। আনান যাওয়ার পর শাহেদ বুক ফুলিয়ে শ্বাস নিল। এতক্ষণ যেন শ্বাস আটকে আসছিল। শাহেদ কপালে আঙ্গুল ঘষতে ঘষতে বলল, পিচ্ছিটাও না। কাকে কি বলছে সেটাই জানে না। এই লোক চাইলে তাকে গুম করতে 2 মিনিটও সময় নিবে না। এইটা যদি সে জানত তাহলে বোধহয় এত সব কিছু হতো না। ফাদার জ্যারেড এবং মাদার ক্রিস্টোফারের সাথে সব কথা বার্তা এবং কাগজপত্র চেক করে ফর্মালিটি শেষ করার পর আশ্রমের জায়গা এবং আশ্রম শর্ত সাপেক্ষে রেজিস্ট্রির দিন ধার্য করা হল। আনান মাদার ক্রিস্টোফার আর ফাদার জ্যারেডকে উদ্দেশ্য করে বলল, এই আশ্রমটা দেখছি আশ্রম বলেই সবাই সম্বোধন করে। আমি চাইছি এর একটা নাম দিতে। আর সেটা রেজিস্ট্রির আগেই হোক। মাদার ক্রিস্টোফার মুচকি হেসে বলল, এইটা তো ভালো কথা। একটা নামের আসলেই খুব প্রয়োজন। তোমার যেই নামটা ভালো লাগে সেটাই রেখো। মাদার ক্রিস্টোফারের খ বর্ণকে ক বলায় রায়হান মুখ টিপে হেসে উঠল। শাহেদ রায়হানের দিকে চোখ রাঙিয়ে চুপ থাকতে ইশারা করল। আনান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আই থিংক সুখনির বেস্ট হবে। এই দুটো জিনিসের অভাবে তারা আজ এইখানে। ফাদার জ্যারেড মাথা নেড়ে বলল, একদম ঠিক। মাদার ক্রিস্টোফার মুচকি হেসে বলল, ওকে তাহলে আজকেই নেমপ্লেট লাগিয়ে দেই। আনান নাকচ করে বলল, তার প্রয়োজন হবে না। আপনারা শুধু খেয়াল রাখলেই হবে। বাকি সব শাহেদ দেখে নিবে। মাদার ক্রিস্টোফার ফাদার জ্যারেডকে ইশারা করলে ফাদার জ্যারেড গলা খাকিয়ে বলল, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। ফাদার জ্যারেড বলল, আশ্রমের জন্য প্রতি বছর টিয়ার ফাউন্ডেশন থেকে একটা মোটা অঙ্কের অনুদান আসত। এই বছরও এসেছে। ওই অনুদান দ্বারা আমরা আশ্রমের সকল দায় দায়িত্ব সম্পূর্ণ করতাম। ফাদার জ্যারেডের কথা শেষ না হতেই আনান বলে উঠল, তার প্রয়োজন এখন আর নেই। এখন থেকে এর সব দায়ভার আমি বহন করব। ফাদার জ্যারেড মুচকি হেসে বলল, আমরা জানি তুমি এর দায়ভার বহন করবে। কিন্তু টিয়ার ফাউন্ডেশন প্রতি বছর এই অনুদান দিয়ে যাবে। টিয়ার ফাউন্ডেশন গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে এই আশ্রমের পরিচালনা করা। এইটা একজন মা তার বাচ্চার তরফ থেকে সদকা হিসেবে দিয়ে থাকে, যেটাকে তুমি না করতে পারো না। আনান চিন্তিত ভঙ্গিতে বলল, এই ফাউন্ডেশনের ওনার কে? মাদার ক্রিস্টোফার বলল, তারা কখনোই আমাদের ওই ব্যাপারে কিছু জানায়নি। শুধু অনুদান দিয়ে যেত। কখন থেকে এই অনুদান দেওয়া হতো? ফাদার জ্যারেড বলল, 8 বছর আগ থেকে। তাহলে আশ্রমের বয়স কত? এর আগে কে এইটার দেখাশোনা করত? মাদার ক্রিস্টোফার বলে উঠল, 9 বছর। এর আগে যিনি দেখাশোনা করত উনি মারা যান। উনি অসুস্থ থাকা অবস্থায় শর্তসাপেক্ষে এর মালিকানা হস্তান্তর করে। আনান ভ্রু কুচকে বলল, মালিকানা হস্তান্তর করা হয়েছে ঠিক আছে, কিন্তু এর বিক্রয়লব্ধ অর্থ কে ভোগ করবে?
ফাদার জ্যারেড আনানের কথা শুনে বলল, এই আশ্রম বিক্রির কোনো টাকা কেউ ভোগ করতে পারবে না। না মাদার ক্রিস্টোফার, না আমি। এর সম্পূর্ণ অর্থ আশ্রমের কাজে ব্যয় করতে হবে। তবে এক্ষেত্রে বাচ্চাদের উচ্চ শিক্ষা এবং কর্মক্ষেত্রের কথাটাই বেশি উল্লেখ করা হয়েছে। আনান কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে। আমি এই অনুদান আশ্রমের ওই সময়ের জন্য রেখে দিব যখন আমি থাকব না। আমার অনুপস্থিতিতে আশ্রমের কাউকে যেন অন্যের দ্বারগ্রস্ত না হতে হয় সেই ব্যবস্থা করে রাখব। মাদার নিপলক আনানের দিকে তাকিয়ে আছে। এই ছেলেটাকে যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে। জিসাস একটা সুন্দর মন দিয়ে তৈরি করেছে তাকে। তা না হলে এই যুগে কেউ কেন নিজের আয়ের টাকা ব্যয় করে এতিম আর বৃদ্ধদের ভরণ পোষণের দায়িত্ব নিবে। আসরের আজান কানে ভেসে আসতে উঠে দাঁড়াল তুর। জুতো পরে হেলেদুলে বাড়ির পথে রওনা দিল। এর মধ্যে আনানও বেরিয়ে পড়েছে। আনানের আইনজীবী সিদ্দিকুর রহমান অনেক আগেই চলে গেছে। শাহেদ আর রায়হান আশ্রমের নামের ব্যাপারে আলোচনা করতে করতে হ্যাভেন এরিয়া থেকে বেরিয়ে গেল। আনান তখনও চার্চের সামনে দাঁড়িয়ে কল অ্যাটেন্ড করেছে। তুর একটা ইটের ছোট টুকরা পা দিয়ে ধাক্কাতে ধাক্কাতে চার্চের দিকে আসছে। আনান ফোন কানে নিয়ে পেছনে ফিরে ভ্রু কুঁচকে ফেলল। মেয়েটার এমন হেয়ালিপোনা আর বাচ্চামো দেখে বিরক্ত ভঙ্গিতে ফোনের অপর প্রান্তে থাকা মানুষটাকে বলল, ওকে উইল কল ইউ লেটার। তুর ইটের টুকরাটায় একটু জোরে ধাক্কা দিতে সেটা অনেক দূরে চলে গেল। তুর হেলে দুলে এগিয়ে আবার ধাক্কা মেরে যেই না সামনে তাকায় অমনি আনানের চোখে চোখ পড়ে। আনান ভ্রু উঁচিয়ে বাঁকা হাসে। যার অর্থ এখন তোমায় কে বাঁচাবে? তুর ফোঁস করে নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, এই সাজানো গোছানো চিপসের প্যাকেট এইখানে কে ফেলে রেখে গেছে? এইটাকে নিয়ে হয় ডাক্তার টবিনে ফেলে দেওয়া উচিত নয়তো কোনো দোকানে সাজিয়ে রাখা উচিত। আনান দুকদম এগিয়ে বলল, তো মিস তুর রেহেমানি অর হোয়াট এভার। কি যেন বলছিলে তখন? তুর ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, অন্ধ আর পাগল ঠিক ছিল, এখন দেখছি এর সাথে আপনি বয়রাও। আনান চোখ মুখ শক্ত করে বলল, হোয়াট? তুর আনানের পাশ কাটিয়ে যেতে যেতে পুনরায় বলে উঠল, বেটা কনরফর্ম বয়রা। তুরের এমন গাছাড়া ভাব আর কথায় আনান কঠিন দৃষ্টিতে তাকাল। নেহাত এখন নির্বাচনের সময় নয়তো এই মেয়েটার খবর করে ছাড়ত। আনান বিনা বাক্যে হনহনিয়ে গেইটের বাইরে চলে গেল। নামাজ শেষে তুর বিছানার বসে মাথা থেকে ওড়না সরিয়ে নিল। হাত খোপা করা চুলগুলো খুলে শুয়ে পড়ল। লম্বা চুল যে কি যন্ত্রণা তা তুর হাড়ে হাড়ে টের পাচ্ছে। কেন যে মানুষ লম্বা চুলের জন্য মরিয়া হয়ে ওঠে সেটাই বুঝতে পারে না। তুর মাথা তুলে নিজের চুলের দিকে তাকিয়ে বিরক্তে চোখ শব্দ করে আবার শুয়ে পড়ল। এই চুল সামলে রাখা ইম্পসিবল। মাদার ক্রিস্টোফার দুটো আইসক্রিম নিয়ে তুরের রুমে ঢুকল। তুরের খবর নেই। এমনভাবে শুয়ে আছে যেন রাজ্যের কাজ সে একা হাতে সামলেছে। মাদার ক্রিস্টোফার মেয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। এত বড় পৃথিবীর ছোট একটা কোণে পড়ে আছে তুর। এই ছোট্ট কোণে 8টা বছর পার করেছে সে। আইসক্রিম নিয়ে মেয়ের শিয়েরে বসল মাদার ক্রিস্টোফার। মৃদু আওয়াজে ঢেকে উঠল, তুর। এই মা, উঠো দেখ কি নিয়ে এসেছি। তুর আম্মার এমন আদুরে ডাক্তার শুনে মাথা তুলে তাকায়। মাদার ক্রিস্টোফার আইসক্রিমের দিকে ইশারা করতেই তুর ধরফরিয়ে উঠে বসে। দেরি না করে আইসক্রিম হাতে তুলে নিয়ে বলল, এতক্ষণ বোধহয় এইটার অভাবে ফুটবল লাগছিল। বাই দ্য ওয়ে ধন্যবাদ। মাদার ক্রিস্টোফার আইসক্রিমে কামড় বসিয়ে বলল, তা কি এমন কাজ করেছিলি যার দরুন এত ফুটবল লাগছিল? তুর আইসক্রিম খাওয়া থামিয়ে চোখ বড় বড় করে বলল, কাজ না আম্মা।
বরং এক ধেড়ে বেয়াদবে সাথে ঝগড়া হয়েছিল। কি খারাপ জানো আম্মা, আমাকে কত কি বলেছে। তার চেয়ে বড় কথা, যে গরম পড়ছে এই গরমে মানুষ নিজের গায়ে জামাকাপড় রাখতে পারছে না। কিন্তু ওই লোকটা, আম্মা তুমি দেখলে বিশ্বাস করবে আগাগোড়া প্যাকেট হয়ে এসেছে। স্যুট বুট পরে চুল সেট করে এমন ভঙ্গিতে এসেছে মনে হচ্ছে এই দেশে আমরা বেচারা ভাড়াটিয়া, বরং সে এই দেশের মালিক। নমনীয়তার ছিটে ফোঁটা নেই। কথা বলছে না, মনে হচ্ছিল ছুরি চালাচ্ছে, তার কথায় এত ধার। বেটার শরীরের হাসির ফাংশন খারাপ হয়ে গেছে। যতবার দেখেছি ততবারই চোয়াল শক্ত করে কথা বলছিল। দেখবে কিছু দিন গেলে শিওর দাঁতের প্রেসারে চোয়াল খুলে পড়বে। বেটা মেয়েদের সাথে কথা কিভাবে বলতে হয় সেটাই জানে না। তুমি বলো কতদিন হলো শাহেদ ভাইয়ার সাথে আমার পরিচয়ের? কি সুন্দর করে কথা বলে, মনে হচ্ছিল আমি তার নিজের মায়ের পেটের বোন। আর ওই লোকটা, দেখবে বেটার এই ফালতু অ্যাটিটিউডের জন্য বউ পাবে না। পৃথিবীর উল্টে পাল্টে যাবে কিন্তু কেউ তাকে মেয়ে দিবে না। হুহ। তোর কথা শেষ করে আবারও আইসক্রিম খাওয়াতে মনোনিবেশ করল। মাদার ক্রিস্টোফার আচম্বিত নয়নে এতক্ষণ তুরের কথা শুনছে। এত কিছু কখন ঘটল সেটাই ভাববার বিষয়ে। তবে এতে কোনো সন্দেহ নেই, তোর যেমন মেয়ে এতে করে পুরো দোষ ওই ছেলের একার বলে মনে হচ্ছে না। তোরের মুখ থেকে শুনে লোকটাকে যত খারাপ মনে হচ্ছে তত খারাপ হবে বলে মনে হয় না। নিশ্চয়ই এই মেয়ে কিছু করেছে। মাদার ক্রিস্টোফার আধলা আইসক্রিম খেতে খেতে জোরপূর্বক মুচকি হেসে বলল, আজকে ঝগড়া হয়েছে? তোর মাথা নেড়ে বলল, হুম। মাদার ক্রিস্টোফার মুখে চওড়া হাসি ফুটিয়ে বলল, হুম, নিশ্চিতই ছেলের দোষ। তা আম্মাকে তো বললি না কিভাবে কি হয়েছে? মায়ের এমন কৌতূহল দেখে তোর পা গুটিয়ে বসে আইসক্রিমে পর দুটো কামড় বসিয়ে A to Z পুরোটা মাদার ক্রিস্টোফার সামনে উপস্থাপন করল। মাদার ক্রিস্টোফার চোখের পলক ফেলতে ভুলে গেছে। এই মেয়েকে নিয়ে কি করবে, কোথায় যাবে সেটাই বুঝতে পারছেন না তিনি। নেহাত লোকটা হয়তো ভালো ছিল তাই কিছু বলেনি। অন্য কেউ হলে এতক্ষণে কঠিন কাণ্ড ঘটে যেত। তোর আইসক্রিম শেষ করে বলল, তুমি ঠিকই ধরেছিলে, সব দোষ ওই বেটার। বেটা ভাবাবেগহীন চিপসের প্যাকেট। মাদার ক্রিস্টোফার ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, হুম, সব দোষ তার। আর তুই ধোয়া তুলসী। রাত 1:38। আনান সকল ব্যস্ততা শেষ করে সবে বাড়ি ফিরেছে। শাহেদ আনানকে পৌঁছে দিয়ে ফিরে যেতে চাইছিল কিন্তু আনান দেয়নি। এই সময়ে শাহেদের একা বের হওয়া সেফ না। তাই আজ রাতটা এইখানে থাকতে হবে তাকে। আনান ডুপ্লিকেট চাবি দিয়ে বাড়ির মেইন দরজা খুলে ভেতরে প্রবেশ করল। আনানকে আসতে দেখে মাজেদা খালা হড়বড়িয়ে আনানের সামনে এসে চিন্তিত গলায় বলল, আব্বা আসতে এত সময় লাগলো যে? মাজেদা খালার কথা শুনে আনান বলে, কাজ ছিল খালা। মাজেদা খালা শাসনের সুরে বলল, আমি খবর দেখেছি কিন্তু কাল থেকে এত ভেজালে যাওয়ার দরকার নাই। আল্লাহ না করুক কিছু হয়ে গেলে উপরে গিয়ে শাহানাকে কি জবাব দিব? আনান ফোঁস করে নিঃশ্বাস ফেলে মাজেদা খালাকে জড়িয়ে ধরল। মা মারা যাওয়ার পর মাজেদা খালা নিজের সন্তানের মতো করে তাকে লালন পালন করেছে। প্রয়োজনে শাসন করেছে, আবার আদর স্নেহ দিয়ে বুঝিয়েছে। যে কাজগুলো মা বাবা তার সন্তানের জন্য নিঃস্বার্থভাবে করে তা মাজেদা খালা করেছে। আনান চাইলেও মাজেদা খালার উপরে কোনো কথা বলতে পারে না। আস্ত এক মমতাময়ী মানুষকে কিছু বলা শোভা পায় না, বরং এমন মানুষকে মাথায় তুলে রাখতে হয়। আনান মাজেদা খালার মাথায় হাত বুলিয়ে যথাসাধ্য নরম গলায় বলল, তোমাকে বলেছিলাম খবর না দেখতে।
তুমি খবর দেখে অসুস্থ হয়ে গেলে আমার খবর কে রাখবে? আমি হাত মুখ ধুয়ে আসছি, তুমি বরং জেতিকে বলো খাবার গরম করে দিতে। আনান অপেক্ষা না করে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। শাহেদ এতক্ষণ এদের দুইজনকে দেখছে আর মুচকি হাসছে। আনানের মতো মানুষের এমন একটা দিক নিজের চোখে দেখা ভাগ্যের ব্যাপার। সচরাচর আনানকে এমন নরম হয়ে কথা বলতে দেখা যায় না। মাজেদা খালা শাহেদের দিকে তাকিয়ে বলল, এই পাজি যা, হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। খালার কথা শুনে শাহেদ হেসে উঠে মাথা নাড়াল। জ্যোতি আনন্দের বাড়ির সার্ভেন্টদের মধ্যে একজন বিশ্বস্ত সার্ভেন্ট। তার মূলত দুটো কাজ, একটা এই বাড়ির কাজ করা, দ্বিতীয়টা রাত জেগে হিন্দি সিরিয়াল দেখা। সিরিয়াল দেখে জ্যোতি অনেক কিছুই শিখেছে, যদিও সবটা তার ফিউচার শাশুড়ির জন্য তোলা রাখা। কিন্তু মনে মনে পণ করে রেখেছে একদিন ওই মিসেস সোফিয়া মাহবুব হাসান ওরফে ধুরন্ধর মহিলাটার উপর কিছু অ্যাপ্লাই করবে। মাজেদা খালা জ্যোতির হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে বলল, এই সব পরে দেখবি, এখন উঠো, তাড়াতাড়ি খাবার গরম করে টেবিল সাজা। আনান বাবা এসেছে, সাথে শাহেদও আছে। জ্যোতি আনানের কথা শুনে ধরফরিয়ে উঠল। আনান স্যার এসেছে মানে আর 1 মিনিটও বসে থাকা যাবে না। তাই দেরি না করে হড়বড়িয়ে কিচেনে চলে গেল। আনানকে প্রচণ্ড ভয় পায় জ্যোতি, যদিও কখনো কিছু বলেনি, শুধু গম্ভীর মুখায়ব আর ভারী গলার আওয়াজেই কুপোকাত। আনান জানে যতক্ষণ না সে বাড়ি আসবে ততক্ষণ মাজেদা খালা খাবার খাবে না। আজও তার ব্যতিক্রম হয়নি। তাই আনান তাকে পাশে বসিয়ে নিজে খাবার বেড়ে দিতে লাগল। মাজেদা খালা মানা করে, তবে আনান তা শোনেনি। খাবার শেষ করে যেই না উঠতে যাবে অমনি পেছনে থেকে সোফিয়া কটাক্ষ করে বলে উঠল, কাজের লোকেদের নিয়ে এত দরদ কিসের বুঝি না। আনান কিছু বলার আগে মাজেদা খালা আনানের হাত ধরে ইশারায় মানা করল যেন কিছু না বলে। কিন্তু আনান তা শুনল না, বরং চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। ট্রাউজারের পকেটে হাত গলিয়ে সোফিয়ার মুখোমুখি দাঁড়িয়ে বলল, মিসেস সোফিয়া যে, এত রাত অবধি জেগে আছেন? চেহারা খারাপ হয়ে যাবে না? বাই দ্য ওয়ে, তখন কিন্তু মিস্টার মাহবুব হাসান আপনাকে রাখবে না। যান গিয়ে ঘুমিয়ে পড়ুন। আনানের কথায় সোফিয়া তেলে বেগুনে জ্বলে উঠে আঙ্গুল উঁচিয়ে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আনান। সম্পর্কে আমি তোমার মা হই। আনান মাছি তাড়ানোর মতো করে হাত দিয়ে বাতাস করে বলল, সিরিয়াসলি? মা হওয়ার কি দায়িত্ব পালন করেছেন? মা কি সেটা জানেন? যার যে যোগ্যতা নেই সে সেটা নিয়ে বড়াই করবে, এইটা আমার মোটেও পছন্দ না। রইল কথা মা হওয়ার, আপনি আমার কাছে আমার বাবার সেকেন্ড ওয়াইফ ছাড়া কিছুই না। সেই সুবাদে আপনি এখনো সুস্থ আছেন। তা না হলে আঙ্গুল উঁচিয়ে কথা বলার অপরাধে আঙুলটা ভেঙে অন্য হাতে ধরিয়ে দিতাম। সোফিয়া রেগে হিসহিসিয়ে বলল, হাউ ডে ইউ? আমার সাথে এইভাবে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? আনান দাঁতে দাঁত চেপে বলল, আমি কারো দেওয়া সাহসের ধার ধারি না। আমি আমার জন্য যথেষ্ট। আপনি বরং আপনার কথা চিন্তা করুন। নামের পাশ থেকে মিস্টার মাহবুব হাসানের নামের ট্যাগ একবার সরিয়ে দেখুন। দেখবেন চুনোপুটি সাহস আর দাম দুটোই আপনার থেকে বেশি। সোফিয়া কিছু বলতে নিবে তার আগে আনান চোখ মুখ শক্ত করে আঙ্গুল উঠিয়ে বলে উঠল, ডোন্ট ইউ ডে মাজেদা খালাকে আর একবার কাজের লোক বললে আপনার মতো কীটপতঙ্গকে ছুঁড়ে ডাক্তার টবিনে ফেলতে আমার খুব একটা সময় লাগবে না। সো স্টে ইন ইয়োর লিমিট। সোফিয়া আনানের কথা শুনে হনহনিয়ে রুমে চলে গেল। আনান নিজের রুমে যাওয়ার আগে মাজেদা খালাকে বলে গেল যাতে শাহেদকে রুম দেখিয়ে দেয়। এইদিকে শাহেদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে।
মাজেদা খালা শাহেদের কাঁধে হাত রেখে বলল, যাকে তুমি চেনো সে আমার আনান না। আনান তো সে যে গভীরভাবে ভালোবাসতে জানত। একটু ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার উষ্ণতায় গলে মোম হয়ে যেত। শাহানা মারা যাওয়ার পর থেকে এমন হয়ে গেছে। আনানের কথা ভেবে ওর বাবা সোফিয়াকে বিয়ে করে। এতে উপকারের চাইতে ক্ষতিটাই বেশি হল। আগলে রাখার মানুষ আর ভালোবাসার অভাব তার ছোট হৃদয়কে পাথরে পরিণত করেছে সেই কবেই। এখন সে বড্ড বেশি অনুভূতিহীন। না চেহারায় ভাবাবেগ ঘটে না অন্তরে। শাহেদ হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছে। এমন একটা পরিবেশে সার বেড়ে উঠেছে ভাবতেই অবাক লাগে। শাহেদ জানে সোফিয়াই আনানের মা। আজ আসল সত্যিটা জেনেছে। আসলেই ঠিক পৃথিবীতে কেউ পুরোপুরি সুখী না। শাহেদ তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, অনেক রাত হয়েছে খালা, আপনি বরং ঘুমিয়ে পড়ুন। মাজেদা খালা শাহেদকে রুম দেখিয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। এইদিকে জ্যোতি টেবিল গোছাতে গোছাতে বিড়বিড় করছে, নাটক সিরিয়াল বাদ দিয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে। কুটনিটা যেভাবে খেপেছে সকালে, নিশ্চিত কোনো না কোনো নাটক তো করবেই। আমি বাপু তাড়াতাড়ি ব্রেকফাস্ট টেবিলে রেখে কেটে পড়ব। রাত নিঝুম, গভীর তন্দ্রায় নিমগ্ন শহর। দিন শেষে হাস্যোজ্জ্বল আর সাহসী চেহারার মানুষগুলো বড্ড বেশি একা। বন্ধ দরজার অন্তরালে কত শত দুর্বলতা পুষে রাখে তার ইয়াত্তা নেই। তন্মধ্যে আনান একজন। ডাক্তার রীর ভাজে যত্ন করে লুকিয়ে রাখা মায়ের হাস্যোজ্জ্বল ছবিটা বুকে চেপে চোখ বুজে নিল। চোখের কোনো বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। টাকা আর ক্ষমতার জোরে জীবনের সব চাহিদা পূরণ করা গেলেও মায়ের চাহিদা আনান এত বছরেও পূরণ করতে পারেনি, না পারবে কখনো। সেই অভাবটা অভাব হয়েই থেকে যাবে চিরকাল। ইনশাআল্লাহ চলবে।